কেউ বলে সোনা কিনেন, কেউ বলে সোনা বিক্রি করে দেন, কেউ বলে একটু ওয়েট করেন, তারপর যা কিছু একটা কইরেন। আর মাঝখান দিয়ে আপনি কনফিউজড হয়ে যান যে আসলেই কি করা উচিত। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব, আপনি যদি আসলেই সোনা ইনভেস্ট করতে চান তো আপনার কি আসলে ইনভেস্ট করা উচিত হবে, আপনার কি সোনা কেনা উচিত হবে, নাকি অন্য কিছু করা উচিত হবে, অন্য কিছু কিনবেন, নাকি আপনার কাছে যে সোনাটা আছে সেই সোনাটা বিক্রি করে দেওয়া আপনার জন্য প্রফিটেবল হবে। সো এই পুরা ব্যাপারটা আজকের ভিডিওতে একেবারে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডেটা ফ্যাক্টস এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো এতে করে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আর ভিডিও শেষে আমি এমন একটা ট্রিক্স বা একটা ফর্মুলা বলবো, যে ফর্মুলার মাধ্যমে আপনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কাছে যে সোনাটা আছে কিংবা আপনি আসলে কি করতে পারেন, সোনা থাকুক বা না থাকুক আপনার কি করা উচিত, আপনি সেই সিদ্ধান্তটা নিজেই নিতে পারবেন। সেই একটা ফর্মুলা ভিডিও শেষে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার জন্য সোনা শুধুমাত্র ইনভেস্টমেন্ট না, এটা আমাদের কালচার, আমাদের সংস্কৃতির একটা অংশ। সেটা বিয়ে হোক, কন্যাদান হোক, কিংবা আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো সমস্যার সেই সমাধানটা সামালটা দেওয়ার জন্য সোনার ব্যবহার দীর্ঘদিন ধরেই আমাদের এই অঞ্চলটাতে কিন্তু হয়ে আসছে। তো সেই জায়গা থেকে সোনার একটা আলাদা মর্ম মহিমা সেটা তো আছেই। এখন আপনি এই টাইমটাতে এসে, এই যে আধুনিক যুগে এসে, এখনো কি আপনার সেই সোনার উপরে বিশ্বাস রাখাটা উচিত, নাকি সেটা বোকামির ব্যাপার, সেই পুরো ব্যাপারটা বোঝার একটা জায়গা কিন্তু অবশ্যই আছে। সেই জায়গা থেকে আজকের ভিডিওতে আমি মূলত তিনটা ব্যাপার ক্লিয়ার করব। প্রথমত, সোনা কেনার সুবিধাগুলো কি কি। দ্বিতীয়ত, সোনা কেনার অসুবিধাগুলো কি কি, যেটা সাধারণত খুব একটা বেশি মানুষজন বলে না। আর তৃতীয়ত, অ্যাকচুয়ালি আপনি কি করবেন, আপনার জন্য কোনটা লাভজনক, আপনার কোনটা করা উচিত। এই তিনটে ব্যাপার আমি খুব বিস্তারিতভাবে ভেঙে চুরে আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো চলেন শুরু করি। শুরুতেই আমি জাস্ট সোনার ভালো দিকগুলো নিয়ে একটু কথা বলি, যেন আপনার প্রথমেই ব্যাপারগুলা যেগুলো জানেন প্লাস যেগুলো হয়তো বা জানেন না সেই ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। সোনার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে আমি মূলত পাঁচটা সুবিধা নিয়ে কথা বলি। প্রথমত, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ব্যাপারটা তো আপনারা আসলে অনেকেই বুঝেন আশা করি, তারপরে আমি সহজে যদি বোঝাই, আপনার কাছে ধরেন 2015 সালে 1,000 টাকা নোট ছিল, 2025 সালেও ধরেন আপনার কাছে 1,000 টাকা নোট আছে। জাস্ট 10 বছরের টাইম লাইনটা বোঝানোর জন্য আপনাকে এটা বলছি। তো 10 বছর আগে আপনি যদি 1,000 টাকা নিয়ে বাজারে যাইতেন, 1,000 টাকা দিয়ে আপনি খাসির মাংসের কেজি, মানে 2015 সালে খাসির মাংসের কেজি ছিল 400 টাকার আশেপাশে। তো আপনি 1 কেজি খাসির মাংস কিনলেন, চালের দাম কম ছিল, 30-40 টাকা করে চালের কেজি ছিল, আপনি 1-2 কেজি চাল কিনলেন, তেল কিনলেন, লবণ কিনলেন, অন্যান্য জিনিসপত্র কিনে বাড়িতে এসে রান্না চড়াইয়ে দিলেন। 2025-এ যদি আপনি হিসাব করেন, তাহলে 1,000 টাকা নিয়ে বাজারে গেলে আপনি 1 কেজি খাসির মাংস কিনতে পারবেন না। আর এখনের সময়ে এসে সেটা তো আরো দাম বেড়ে গিয়েছে। সুতরাং একই টাকা, একই মূল্যের টাকা, যেটা 10 বছর আগেও একই ছিল এখনো আছে, 10 বছর পরেও সেই একই নোট থাকবে। 1,000 টাকা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু তার মান কমে যাচ্ছে, তাই দিয়ে আপনি সমপরিমাণ জিনিস কিনতে পারেন না। এটাই হচ্ছে মূলত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এই যে মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মানটা কমে যাচ্ছে, এটা কিন্তু সোনার ক্ষেত্রে হয় না। কারণ সোনার দাম আগেও যা ছিল এখনো তা কিন্তু নাই। আগে যে দাম ছিল, খেয়াল করে দেখেন, এখন দাম অনেক বেড়ে গেছে। 2015 সালের হিসাব করলে তখন সোনার ভরি কত ছিল, 60,000 টাকার মতো আশেপাশে। 2015 সালের কথা বলছি। 2025-এ সোনার দাম হয়ে যায় 1,70,000 টাকা, তার মানে প্রায় 3 গুণ বেড়ে গেছে। সুতরাং 10 বছরে এই যে সোনার দামটা বেড়ে গেল, এতে করে কিন্তু মুদ্রাস্ফীতির দিক থেকে আপনি নিশ্চয়তা পাইলেন যে হ্যাঁ, আমার কাছে যদি সোনা থাকে তাহলে সময় চেঞ্জ হইলেও, সময় বাড়লেও ওই সোনার দামটা বাড়বে, সুতরাং আমার টাকার মান কমে যাচ্ছে না। ঠিক আছে। দ্বিতীয়ত, লিকুইডিটি। আপনার কাছে জমি আছে, আপনি চাইলে কিন্তু হঠাৎ করে সেই জমিটা বিক্রি করে, প্রয়োজন যদি পড়ে আপনি হঠাৎ করে ওই জমিটা বিক্রি করে টাকা পাবেন না। আপনার কাছে হয়তোবা শেয়ার মার্কেটে অনেক টাকা পয়সা রাখা আছে, আপনি চাইলে হঠাৎ করে শেয়ার সেল করতে পারবেন না, কারণ শেয়ার আপ ডাউন করে। বাট সোনা এমন একটা জিনিস, আপনি যে কোনো সময় সোনা নিয়ে যান, যে কোনো জায়গায় নিয়ে যান, যে কেউ আপনাকে ওই সোনার বিপরীতে যে বাজার মূল্য, সেই বাজার মূল্য আপনাকে সবাই দিয়ে দিবে। তাহলে সোনা অনেক দারুণ একটা ব্যাপার, যেটা আমরা খুব সহজেই চাইলে ক্যাশে কনভার্ট করতে পারি। তৃতীয়ত, সেফটি। শেয়ার মার্কেটে ধস নামতে পারে, ক্র্যাশ করতে পারে, ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, আপনারা দেখেছেন এমন অনেক নজির। কিন্তু সোনা এমন একটা জিনিস যেটা বছরের পর বছর ধরে, সেটা আপনি যত সময়ের হিসাব করেন না কেন, দেখেন সোনা কিন্তু কখনো নষ্ট হয় না। মানুষ আগেও সোনায় বিশ্বাস রাখতো, এখনো রাখে এবং ভবিষ্যতেও রাখবে। তার কারণ পৃথিবীতে সোনা লিমিটেড, আর সোনা দিয়েই মূলত আমাদের এই যে বর্তমানে আমরা যে টাকা পয়সার লেনদেনটা করি, এটা কিন্তু মূলত শুরু হয়েছিল সেই সোনা দিয়েই। সো এই যে সোনার যে গুরুত্বটা, যে ইম্পর্টেন্সটা, এটা কিন্তু আসলে আপনি কোনোভাবেই অন্যদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। অন্য যে কোনো জায়গায় অনেক বেশি সমস্যা হলেও গোল্ডের ক্ষেত্রে আপনি এটুকু শিওর থাকেন যে আপনি সিকিউরিটি পাবেন, আগেও পেয়েছেন, এখনো পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। চতুর্থত, মেন্টাল স্যাটিসফ্যাকশন।
আপনার কাছে যদি সোনা থাকে আপনার মনে হবে যে ঠিক আছে ভাই, আমার যদি কোনো অসুবিধা হয় আমি চাইলে যে কোনো মুহূর্তে এই সোনাটাকে ভাঙিয়ে যে কোনো কিছু একটা করতে পারি। এই মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশন, মানসিক একটা শক্তি, এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা প্যারামিটার আমাদের জন্য সেট করে, যাতে করে আমরা নিজেদেরকে অনেক বেশি হ্যাপি মনে করতে পারি যে না ঠিক আছে ভাই, ওকে আমার কাছে এইটুকু সোনা আছে, চাইলে আমি বিপদে আপদে এইটাকে কাজে লাগাইতে পারি। বা এটা অনেকের ক্ষেত্রে ভালো লাগারও ব্যাপার থাকে, অলংকার করেছেন তো সেইটাও মানসিকভাবে শান্তি দেয়। সুতরাং এটাও কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। অ্যান্ড আর একটা সুবিধার কথা বলি, নাম্বার 5, গ্লোবাল অ্যাকসেপ্টেন্স। বাংলাদেশের সোনা, ভারতের সোনা, আমেরিকার সোনা, ইউরোপের সোনা, সব সোনাই এক। আপনি পৃথিবীর যেখানে সোনা নিয়ে যান সেই দেশে গিয়ে আপনি সোনা দিলে ওই দেশের সমপরিমাণ টাকা, ওই সোনা সমপরিমাণ টাকা আপনি পেয়ে যাবেন। এবং পৃথিবীর সব জায়গাতেও সোনার দাম এক, এমন না যে এখানে একরকম তো অন্য দেশে আর একরকম না। পৃথিবীর সকল জায়গায় সোনার দাম কিন্তু একই লেভেলে চলে। সো আপনার কাছে যদি সোনা থাকে ভাই, তার মানে আপনার কাছে পৃথিবীর সব জায়গার কারেন্সি আছে, সব দেশের কারেন্সি আছে। আপনি যে দেশে যাবেন সেই দেশে গিয়ে আপনি ওই সোনা দিয়ে আপনি সেই দেশের সমপরিমাণ টাকা পাইতে পারেন। সো এটা কিন্তু বেশ দারুণ একটা বিষয়, যেটা অন্য কোনো ক্ষেত্রে হয়তোবা সম্ভব নাও হইতে পারে। এবং এইরকম আরো অনেক সুবিধা আছে, আমি জাস্ট 5টা সুবিধা আপনাদের সামনে মেইন সুবিধাগুলো তুলে ধরলাম, যেন আপনারা এই সুবিধাগুলো নিজেদের লাইফে বুঝতে পারেন, এই ব্যাপারটা যেন আপনারা চিন্তা করতে পারেন। কারণ আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো কিছু সুবিধা অসুবিধা সবকিছু বিচার করতে হয়। আমরা তো মূলত একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছি যে আমার আসলেই সোনা দিয়ে কি করা উচিত। এবার চলেন আমরা কিছু অসুবিধা নিয়ে কথা বলি। সো প্রথম অসুবিধার কথা যদি বলি তাহলে মেকিং চার্জ। এই কথাটা আমরা কিন্তু সাধারণত বলি না, বা অনেকেই আপনাকে বলেন আপনি যখন দোকানে যাচ্ছেন একটা সোনার গহনা করতে দেওয়ার জন্য, এই সোনার গহনার তো একটা আলাদা দাম আছেই, মানে সোনার একটা পিওর দাম আছে। এর বাইরে ওই সোনা থেকে যে গহনাটা আপনাকে তৈরি করে দিচ্ছে, মালা হোক, আংটি হোক বা ব্রেসলেট হোক, হোয়াট এভার, ওই যে জিনিসটা, যে অলঙ্কারটা আপনাকে তৈরি করে দিচ্ছে, তার জন্য কিন্তু ভরি প্রতি এক এক জায়গায় একরকম চার্জ করে, 8,000, 10,000, 12,000 একটা অ্যামাউন্ট কিন্তু এক্সট্রা নিচ্ছে প্রতি ভরিতে। এটা অবশ্যই জায়গা ভেদে কম বেশি হতে পারে। সো এই কথাটা আমরা কিন্তু অনেকেই সোনা তৈরি করার সময় ভুলে যাই বা অলংকার তৈরি করার সময় ভুলে যাই। দ্বিতীয় অসুবিধা, কোনো রিটার্ন বা ইনকাম হয় না। আপনি যদি কোনো সঞ্চয়পত্র কিনেন, সেই সঞ্চয়পত্রের বিপরীতে আপনি মাসে মাসে একটা অ্যামাউন্ট পাবেন। যদি আপনি কোনো এফডিআরে টাকা ইনভেস্ট করেন, সেখানে আপনি মাসে মাসে একটা ইনকাম পাবেন। যদি আপনি জমিতে ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি হয়তো কোনো কিছু তৈরি করে বা ভাড়া দিয়ে আপনি সেখান থেকে ইনকাম করবেন। বাট সোনা কিনলে সেখান থেকে আপনার কিন্তু কোনো ইনকাম, এক্সট্রা ইনকাম জেনারেট হবে না, ওইটা জাস্ট আপনার কাছে থাকবে। ঠিক আছে, হ্যাঁ দাম কমছে না, কিন্তু এক্সট্রা কোনো রিটার্নও আনছে না কিন্তু। ওকে, সো সোনাটার এই বড় একটা ব্যাপার আছে যে ওটা দাম ঠিক থাকে, দামে মানে সমস্যা হয় না, মার্কেটের সাথে ভালোই যায়, বাট দাম মানে ওখান থেকে কোনো ইনকামটা আসে না। সো আপনার ইনকাম জায়গাটা বন্ধ হতে পারে ওই দিক থেকে। তৃতীয় অসুবিধা, সিকিউরিটি রিস্ক। আপনি সোনা কিনে রাখবেন কোথায়? আপনার বাড়িতে। ডাকাতি করে নিয়ে গেলে কি হবে? আপনি সোনা পরে বাইরে ঘুরতে যাবেন, ছিনতাই করে নিয়ে গেলে কি হবে? সো সিকিউরিটির একটা ব্যাপার কিন্তু থাকেই। সো সিকিউরিটি আপনাদেরকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে না ঠিক আছে, আমি যদি গোল্ড কিনি আমি এনাফ সিকিউরিটি এনশিওর করতে পারবো কিনা। আমার বাড়িতে থাকুক, আমি ব্যাংকের লকারে রাখি, আমার কাছে সেই অ্যাক্সেসটা আছে কিনা, আমি আসলেই করতে পারবো কিনা। যদি পারে আমাকে ফাইন, না পারলে এইটা নিয়ে চিন্তা করার একটা ব্যাপার কিন্তু অবশ্যই আছে। নাম্বার 4, লো রিটার্ন। অনেকেই আসলে এই ব্যাপারটা হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে। চলেন আমি আপনাদেরকে ব্যাপারটা একটু ভেঙে চুরে বোঝাই। সোনাতে আপনি তুলনামূলক যে রিটার্নটা পান, তাতে করে মুদ্রাস্ফীতিকে বিট করতে পারলেও রিটার্নটা কিন্তু খুব একটা বেশি দেয় না। খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন 2005 সালে আপনি সোনাতে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন। সেই 2005 সালের সোনায় ইনভেস্ট করা 1 লাখ টাকা আজকের মার্কেটে এসে 2026 সাল বা এইরকম টাইমে এসে সেই সোনার দামটা হবে, সরি আপনার, হ্যাঁ ওই সোনাটার দামটা হবে 4 থেকে 5 লাখ টাকা। সো এই যে 4 থেকে 5 লাখ টাকা পাইলেন, শুনে মনে হইতো ভালোই তো, যে 2005 সালে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, এখন সেটা 5 লাখ টাকা হয়ে গিয়েছে, খুব ভালো ব্যাপার। বাট ওই সমমূল্যের টাকা আপনি যদি স্টক মার্কেটে শেয়ার করতেন এবং বুঝে শুনে শেয়ার করতে পারতেন, 2005 সালে ওই 1 লাখ টাকা ইনভেস্ট করলে আজকের দিনে এসে ওই টাকাটা অ্যাটলিস্ট 10 লাখ হইতো বা তারও বেশি। সো দেখেন, একই অ্যামাউন্ট আপনি সোনায় রাখলেন, স্টক মার্কেটে রাখলেন, রিটার্নটা স্টক মার্কেটে আমরা ডাবলের বেশি পাচ্ছি, সোনাতে তুলনামূলক কম রিটার্ন আসছে। ঠিক আছে, সুতরাং এটাও কিন্তু লো রিটার্ন, সেটারও কিন্তু একটা ব্যাপার থেকেই যায়। অ্যান্ড নাম্বার 5, ইমোশনাল অ্যাটাচমেন্ট। অনেকের ক্ষেত্রে সোনার ব্যাপারটা এমন হইতে পারে যে ইমোশনালি তার সাথে কানেক্টেড হয়ে গেছে। আমাদের সাইকোলজি বলছে যে না ঠিক আছে, এটা আমার মানে ব্যক্তিগত ব্যবহারের জিনিস। সো সেই ক্ষেত্রে অনেক
ব্যাপারটা এমন হইতে পারে যে আপনার প্রয়োজন হলেও হয়তো আপনার মন সায় দিচ্ছে না যে না এটাকে আমি ইনভেস্টমেন্ট হিসেবে আমি এটাকে বেচে দিই বা এটাকে আমি বন্ধ করি, মন নাও চাইতে পারে। সো ইমোশনাল একটা অ্যাটাচমেন্টের জায়গা কিন্তু থাকে। সো এই হচ্ছে মূলত সোনার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা, দুইটা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে কি করবেন। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন সোনা আসলে ভালো নাকি খারাপ, কারণ অনেক কিছুই তো বললাম। বাট দ্য কোশ্চেন ইজ আপনি কি করবেন। ওকে, এই জায়গা থেকে আমি কিছু অনেস্ট অপিনিয়ন শেয়ার করি যে বিষয়গুলা আপনাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে সহজ করবে। একটা কথা আছে, আপনার হয়তোবা শুনেছেন, জমি কিনলে রাজা, সোনা কিনলে আধা, আর কাপড় কিনলে গাধা। এইটা বলার পিছনে বেশ গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। কারণ কি জানেন, জমি, সোনা, এ প্রত্যেকটা জিনিস হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট। যদি আপনার কাছে টাকা থাকে আপনি সোনা জমিতে ইনভেস্ট করেন, যদি আপনার কাছে টাকা নাও থাকে টাকা জমিয়ে নিয়ে সোনা জমিতে ইনভেস্ট করেন। কিভাবে? দেখেন, আপনি যদি একটা জমিতে ইনভেস্ট করতে চান হঠাৎ করে বড় অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারবেন না। কারণ জমির ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট লাগে, আপনি যে সংখ্যক জমি কিনেন না কেন সেখানে আপনার ওই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বড় হয়। কিন্তু আপনি যদি সোনা করতে চান, অল্প অল্প করে আপনি সোনা, অল্প অল্প করে প্রতি মাসে টাকা জমিয়ে তাই দিয়ে আপনি সোনায় ইনভেস্ট করতে পারেন। অ্যান্ড যে সোনাটা আপনি তৈরি করছেন ওই সোনাটা আলটিমেটলি আপনি ব্যাংকে যদি ফেলে রাখতেন টাকা, তার পরিবর্তে অনেক বেশি বেশি রিটার্ন দিচ্ছে। এবং এইটা আপনার বিপদের দিনে আপনার সঙ্গী হইতে পারে। যদি বিপদের দিনে সঙ্গী নাও হয় তাও কিন্তু আপনার টাকার মানটা কমছে না, টাকার মানটা নিয়মিত বাড়ছে, মানে ওই সোনার দামটা নিয়মিত বাড়ছে। সুতরাং আপনি কিন্তু সেফ জোনে থাকছেন। সো মাসে মাসে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করে সেটা দিয়ে সোনা করা অবশ্যই একটা ওয়াইজ ডিসিশন। আর তারপরে আপনি যদি জমিতে ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে বেশ অনেক দিন ধরে অনেকগুলো টাকা ম্যানেজ করে তারপর আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন। সুতরাং সোনা জমি এইগুলোতে সবসময় ইনভেস্ট করা সবার জন্য একেবারে বুদ্ধিমানের কাজ। আপনি একটা ফোন কিনে বাজার থেকে নিয়ে বাড়িতে আসবেন, বাজার থেকে ফোনটার দাম ছিল যখন আপনি কিনেছিলেন 1 লাখ টাকা দাম ছিল, আপনি এসে যখনই ওই ফোনটা ইনটেক অবস্থা থেকে আপনি যখন কেটে ফেললেন এসে বাড়িতে নিয়ে এলেন, আপনি যদি আজকেই বিক্রি করতে চান অ্যাটলিস্ট 20,000 টাকা দাম কমবে। সোনার ক্ষেত্রে কি তা হয়? হয় না। ঠিক আছে, দেখেন ছোটবেলা থেকে আমাদেরকে কিন্তু কেউ কখনো ইনভেস্টমেন্টের ব্যাপারটা শেখায় নাই। অর্থাৎ আপনি যে টাকাটা ইনকাম করছেন, করো ইনকাম, কিন্তু সেটা খরচ করবা কি করে, সেটা ইনভেস্ট করবা কি করে, এইটা কেউ শেখায় নাই। খুব বেশি হলে মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে হ্যাঁ টাকাটা তুমি সেভিংস অ্যাকাউন্টে রেখে দাও, ফিক্সড ফিক্সড ডিপোজিট করো, এটাই এটাই বলা হয়েছে। এর বাইরে কিন্তু খুব একটা বেশি আমাদেরকে ইনভেস্টমেন্ট নিয়ে কেউ শেখায় নাই। সো ইনভেস্টমেন্ট এটা কিন্তু শেখার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করব নিয়মিত ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এইবার তাহলে আসে যে সোনায় ইনভেস্ট করতে গেলে আমাদের হাতে কি কি অপশন আছে, অ্যাভেলেবেল অপশন কি কি আছে। সোনায় ইনভেস্ট করার জন্য আপনি চাইলে ইএফটিতে ইনভেস্ট করতে পারেন, ডিজিটাল গোল্ড কিনতে পারেন, বন্ড কিনতে পারেন, অনেক অপশন আছে। বাট এই একটাও আসলে বাংলাদেশে বসে আপনি প্রপারলি অ্যাক্সেস করতে পারবেন না। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মানুষজন এগুলো করতে পারে, বাংলাদেশে এগুলোর অ্যাক্সেস নাই। বাংলাদেশে সোনা কিনতে গেলে হয় আপনাকে বার কিনতে হবে, কয়েন কিনতে হবে, আর তা না হলে আপনাকে অলংকার বানাতে হবে। এবার বার বা কয়েন যদি আপনি বানান বা কিনেন সেক্ষেত্রে সমস্যা যেটা, এর কিন্তু কোনো সার্টিফিকেশন নাই। সো এই সার্টিফিকেশন যদি আপনার না থেকে থাকে, মানে কেউই আপনাকে সার্টিফিকেশন দিতে পারবে না, আপনি যে সোনার দোকানদারের কাছ থেকে করছেন তারাও দিতে পারবে না। তারা কিনে আনছে সবকিছু করছে বাট তারাও আপনাকে সার্টিফিকেশন দিতে পারবে না। আর এই সার্টিফিকেশন যদি না দিতে পারে এটা কিন্তু এক ধরনের অবৈধ একটা ব্যাপার হয়ে যেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আইনি জটিলতা যদি কখনো তৈরি হয় আপনি বিপদে পড়তে পারেন। আর যারা সার্টিফিকেশন দেয় 6 থেকে 7 জন আমার জানা মতে আছে যারা সার্টিফিকেশন দিতে পারে, বা কোম্পানি আছে যারা দিতে পারে, কিন্তু তাদের নাগাল পাওয়াও সাধারণ মানুষের জন্য খুব একটা বেশি সহজসাধ্য ব্যাপার নয়, বা নাগাল পাবেন না আপনি, আপনি জানেনও না যে তারা কারা অ্যাকচুয়ালি। সো সেই জায়গা থেকে আপনার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে ভাই অলংকার করে রাখা। সো আপনি অলংকার করে রাখতে পারেন, সেটা হয়তোবা আপনি হয়তো এখন সোনার জিনিস পরে বাইরে যাইতে পারবেন না, খুবই রিস্কি ব্যাপার, বাট তারপরেও আপনাকে হয়তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, একটা সেম টাইম আপনার টাকাটা তো সেফ থাকলো। অ্যান্ড আপনি খেয়াল করে দেখেন আপনার আফটার এ টাইম আপনার বয়স যখন, আপনার বয়স এখন হয়তো 25, 30, 35, 40, বাট যখন আপনার বয়স 60 হবে তখন আপনার তো একটা সাপোর্ট প্রয়োজন। সেই সময় আপনাকে সাপোর্টটা দিবে কি? আপনি মনে করছেন আপনার যখন রিটায়ারমেন্টে যাবেন তখন হয়তো আপনি যে এখানে জব করছেন সেখান থেকে 50 লাখ আপনাকে রিটার্ন দিবে বা 50 লাখ আপনাকে পেনশন হিসেবে দিবে। বাট 50 লাখ টাকা আজকের দিনে মনে হইতে পারে অনেক বড় অ্যামাউন্ট, বাট আপনি যখন 60 বছর বয়সে যাবেন, যদি এখন 40 হয়ে থাকে, 20 বছর পরে, 20 বছর পরে 50,000 টাকার মান কোথায় গিয়ে দাঁড়াবে হিসাব করেছেন? ইনফ্লেশনের কারণে 20 বছর পরে গিয়ে এই 50 লাখ টাকার মান তৎকালীন সময়ে গিয়ে দাঁড়াবে, মাত্র 20 বছর পরের কথা বলছি। অর্থাৎ 2026 সালে
যে টাকা 50 লাখ, এখান থেকে 20 বছর 2046 সালে গিয়ে ওই টাকার মান দাঁড়াবে 10 লাখে, মাত্র 10 লাখে। সুতরাং আজকে আপনার মনে হচ্ছে যে 50 লাখ অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু যখন আপনি রিটায়ার করছেন তখন ওইটার তৎকালীন বাজারের হিসাব অনুযায়ী সেই টাকার মান হবে মাত্র 10 লাখ। সুতরাং কি পরিমাণ ধোকাতেই না আপনি পড়ে আছেন। তখন যদি আপনাকে সাপোর্ট দেওয়ার কেউ না থাকে, আপনি তখন কি করবেন? আপনি এখন মনে করছেন সবকিছু ঠিকঠাক আছে, এখন আপনার হাতে অনেক কিছু করার অপশন আছে, আপনার এখন শক্তি আছে, আপনি এখন চাইলে কাজ করতে পারেন, কিন্তু ওই 60 বছর বয়সটা যখন হবে তখন এত শক্তি থাকবে তো? তখন আপনাকে যদি কেউ সেই সাপোর্টটা না দেয়, আপনি নিজে নিজে চলতে পারবেন তো? তাহলে ওই সময়ের সেফটির জন্য, ওই সময়ে ভালো থাকার জন্য আমাদের এখন থেকে চিন্তা করা উচিত। আপনি বলতেই পারেন যে ওই সময় বাঁচবো নাকি বাঁচবো না আমরা তো জানি না। এটা আমরা কেউই জানি না, সৃষ্টিকর্তার দুনিয়াতে কে কতদিন থাকবো কেউ জানি না, বাট আপনি থেকে গেলেন। এভারেজে গড় আয়ু 70-72 বছর, সো আপনি থেকে গেলেন। যদি থেকে যান, তখন কি করবেন? তখন আপনি কি আসলেই আর একটা চাকরি খুঁজতে পারবেন? তখন কি আপনার শারীরিক মানসিক সে শক্তিটা থাকবে? থাকবে না তো, তাই না? নিজের কাছে কোশ্চেন করে দেখেন, অ্যান্সার নিজেই পেয়ে যাবেন। সুতরাং ইনভেস্টমেন্ট কেন করা দরকার সেটা আশা করি বুঝে গিয়েছেন। সো ইনভেস্টমেন্ট শুরু করেন। অবশ্যই যে 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 জায়গা থেকে আছেন ইনভেস্টমেন্ট শুরু করেন। তবে হ্যাঁ, যদি সোনার ইনভেস্টমেন্টের কথা বলেন, আপনার টোটাল পোর্টফোলিওর 20%-এর বেশি ইনভেস্ট করবেন না, কোনো ক্ষেত্রেই না। মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা রুলস মাথায় রাখতে হবে, আমরা সকল টাকা, আমার যত টাকা আছে সব এক জায়গায় ইনভেস্ট করব না, ভাগ ভাগ করে। সব টাকা আমি স্টক মার্কেটে দিব না, সব টাকা আমি সোনায় রাখবো না, সব টাকা আমি জমিতে দিব না, সব টাকা আমি সঞ্চয়পত্র কিনবো না, সব টাকার আমি এফডিআর করবো না। ভাগ করে রাখবো। আমার কাছে 10 লাখ টাকা আছে, 2 লাখ সোনা, 2 লাখ জমি, 2 লাখ এফডিআর, 2 লাখ সঞ্চয়পত্র, এইভাবে ভাগ করব। 2 লাখ বিজনেস, ওকে। আমি নিজে নিয়মিত সোনায় ইনভেস্ট করি, এফডিআর এ টাকা রাখি, ডিপিএস করি, পাশাপাশি আমি কিন্তু নিজের বিজনেসের জন্য ইনভেস্ট করি। নিজেদের বিজনেসের জন্য প্রচুর ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়ে। সো সবকিছু কিন্তু একেবারে ভাগ করে করে নিয়েই আগানোটা একটা বুদ্ধিমানের কাজ। কারণ সবসময় আপনার সকল ইনভেস্টমেন্ট একটা পোর্টফোলিওতে রাখলে যদি কোনো সমস্যা হয় তখন কি করবেন? এই জন্যই আজ থেকে শুরু করেন, অল্প অল্প করে শুরু করেন। শুরুটা অল্প হোক, কিন্তু শুরুটা হোক। শুরুটা করা সব থেকে কঠিন। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আজ থেকে ইনভেস্টমেন্টের জন্য আপনারা সেই একটা ছোট সেভিংস হইলেও সেটা করবেন। যদি মনে করেন যে হ্যাঁ, আপনাদের পার্সোনাল কোনো ধরনের ইন্টারাকশনের প্রয়োজন আছে, মানে আপনি পার্সোনালি আমার সাথে বসে আপনার পোর্টফোলিও শেয়ার করে সেখান থেকে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর দিকে যাইতে পারেন, কিভাবে আপনি পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারেন, সেই পুরো ব্যাপার আমার সাথে খোলামেলা ডিসকাশন করতে চাচ্ছেন, অবশ্যই আপনি সেটা করতে পারেন। তার জন্য আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি আমার সাথে একটা অনলাইন সেশনে বসতে পারেন। তখন আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারি। এই আর কি। ভালো থাকেন সবাই। আপনাদের অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।